আজকের ভিডিওটিতে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ প্রজেকশন সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমেতে মানচিত্র অভিক্ষেপ কী সেটি জানব। তো মানচিত্র অভিক্ষেপ বলতে বোঝায় কাগজের উপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার একটি জালিকা প্রতিস্থাপন। আর মানচিত্র অভিক্ষেপকে যদি সংজ্ঞায়িত করা হয় তাহলে বলা যায় যে ভূগোলকের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালিকাকে কোনো নির্দিষ্ট তলে যথাযথ ও শ্রেণীবদ্ধভাবে স্থানান্তর করাকে মানচিত্র অভিক্ষেপ বলা হয়। এটা হলো মানচিত্র অভিক্ষেপের সংজ্ঞা বা মানচিত্র অভিক্ষেপ কাকে বলে সেটি। এবারে মানচিত্র অভিক্ষেপের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা এবারে এক এক করে দেখব। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আংশিক বা সামগ্রিকভাবে ভূগোলকের উপস্থাপন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ত্রিমাত্রিক অবস্থা থেকে দ্বিমাত্রিক তলে ভূগোলকের প্রতিস্থাপন। 3 নম্বর বৈশিষ্ট্য একটি সুনির্দিষ্ট স্কেলে অঙ্কন। 4 নম্বর বৈশিষ্ট্য অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালিকার মাধ্যমে অভিক্ষেপের উপস্থাপন। 5 নম্বর বৈশিষ্ট্য ভূগোলকের বিভিন্ন ধর্মের সংরক্ষণ। আর 6 নম্বর বৈশিষ্ট্য অভিক্ষেপের বিভিন্ন বিন্দুতে স্কেলের পরিবর্তন। এবারে আমরা এই মানচিত্র অভিক্ষেপ সংক্রান্ত কিছু পরিভাষা সম্পর্কে জানব, অর্থাৎ কিছু টার্মিনোলজি সম্পর্কে আমরা জানব যেগুলো মানচিত্র অভিক্ষেপে ব্যবহার হয়। তো যেমন প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সৃজনী ভূগোলক বা জেনারেটিং গ্লোব। তো সৃজনী ভূগোলক কাকে বলে? যে সুনির্দিষ্ট স্কেলে আঁকা যে ভূগোলকের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালিকা একটি বিকাশযোগ্য তলে স্থানান্তরিত হয় তাকে সৃজনী ভূগোলক বা জেনারেটিং গ্লোব বলে। দ্বিতীয় হচ্ছে গ্রাটিকিউল। তো গ্রাটিকিউল বলে একটি কথা আছে যেটি মানচিত্র অভিক্ষেপেতে বহুল ব্যবহৃত হয়। তো সেই গ্রাটিকিউল হলো যে অভিক্ষিপ্ত ছেদকারী অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার যে জালিকা, সেই জালিকাকে গ্রাটিকিউল বলা হয়ে থাকে। অর্থাৎ যে ভূগোলক, সেই ভূগোলকের যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে জালিকাটা, যেটা আমরা এই বিকাশযোগ্য তলে স্থানান্তরিত করি মানচিত্র অভিক্ষেপ গঠন করার সময়, তো সেই জালিকাটিকে বা জালটাকে বলা হয় ইংরেজিতে গ্রাটিকিউল বলে। এরপরে হচ্ছে বিকাশযোগ্য তল বা ডেভেলপেবল সারফেস। তো বিকাশযোগ্য তল কাকে বলে? না, সৃজনী ভূগোলককে মুড়ে রাখা যায় এমন সব পৃষ্ঠকে কেটে উন্মুক্ত করলে একটি সমতল সৃষ্টি হয়, এবং যখন ওই সমতল পৃষ্ঠের উপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালিকা সঠিকভাবে স্থানান্তরিত হয় তখন তাকে বিকাশযোগ্য তল বলে। আর এই সৃজনী ভূগোলককে মুড়ে রাখা যায় বলতে এইখানটাতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এখানেতে আমরা একটি কাগজকে ধরে নিতে পারি। অর্থাৎ যেহেতু আমরা কাগজের উপরেতেই এই মানচিত্র অভিক্ষেপটাকে গঠন করে থাকি বা অঙ্কন করে থাকি, তো আমরা এই বিকাশযোগ্য তলকে একটি কাগজ হিসেবেই ধরব। এবং যে ভূগোলককে অনুসরণ করে আমরা বা ভূগোলকের সাহায্যে আমরা মানচিত্র অভিক্ষেপটাকে তৈরি করব, সেই ভূগোলককে মুড়ে রাখতে পারা যায়। আর এই ভূগোলক যেটা আছে এটা হচ্ছে আমাদের পৃথিবীর একটি ক্ষুদ্রতম সংস্করণ। কারণ সম্পূর্ণ পৃথিবীকে তো আমরা কাগজ দিয়ে মুড়ে রাখতে পারবো না, সেই জন্যে আমরা একটি ভূগোলককে আমরা পৃথিবীর ক্ষুদ্রতম একটি সংস্করণ হিসেবে ধরে সেই ভূগোলককে কাগজে মুড়ে রাখার ব্যাপারটা করে আমরা এই মানচিত্র অভিক্ষেপটি গঠন করব। অর্থাৎ সেই যে ভূগোলক যার উপরে এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো থাকবে, আর সেই ভূগোলককে আমরা কাগজ দিয়ে মুড়ে রাখবো এবং আলোর সাহায্যে বা মানচিত্র অভিক্ষেপের যে ফর্মুলা আছে সেই ফর্মুলার সাহায্যে যখন আমরা ওই মানচিত্র অভিক্ষেপটিকে যখন আঁকবো, অর্থাৎ ওই বিকাশযোগ্য তলের উপরেতে যখন ওই কাগজের উপরেতে যখন আমরা এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জালিকাটিকে স্থানান্তরিত যখন করব, তখন ওই কাগজটাকে বলা হচ্ছে বিকাশযোগ্য তল। তো বিকাশযোগ্য তল কিন্তু একটি সমতল পৃষ্ঠ যেটাকে আমরা কাগজ হিসেবেই বলছি। তারপরে দেখো অভিক্ষেপ তল বা প্ল্যান অফ প্রজেকশন বলে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে পৃষ্ঠের উপর একটি আলোর উৎসবিন্দু থেকে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সমূহ অভিক্ষিপ্ত হয় এবং পরস্পরের সামঞ্জস্যপূর্ণ ছেদকগুলির মাধ্যমে যে তল তৈরি হয় যাকে অভিক্ষেপ তল বলে। এরপরে মানচিত্র অভিক্ষেপের স্কেল সম্পর্কে আমরা জানব। তো মানচিত্র অভিক্ষেপ গঠনকালে
যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে জালিকাটি তৈরি হয়, যে গ্র্যাটিকিউল তৈরি হয়, সেই গ্র্যাটিকিউলের বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকম স্কেলের পরিবর্তন হয়ে থাকে। তো সেই কারণেতে মানচিত্র অভিক্ষেপেতে বিভিন্ন রকমের স্কেল হয়। তো এখানেতে কতগুলো গুরুত্বপূর্ণ স্কেল সম্পর্কে আমি আলোচনা করছি। প্রথমটা হচ্ছে কৌণিক স্কেল বা অ্যাঙ্গুলার স্কেল। এটা হচ্ছে যে ভূগোলকে যে কোনো অক্ষরেখা অথবা দ্রাঘিমা রেখার উপর কৌণিক মানের সাপেক্ষে অনুরূপ বৃত্তচাপীয় দৈর্ঘ্যের সম্পর্ক, এটাই কৌণিক স্কেলের মাধ্যমেতে প্রকাশ করা হয়। তারপরে ক্ষেত্রমান বিশিষ্ট স্কেল বা এরিয়া স্কেল। এটা হচ্ছে যে সৃজনী ভূগোলকের উপর কোনো পরিসরের ক্ষেত্রফল এবং পৃথিবী পৃষ্ঠে ওই একই পরিসরের প্রকৃত ক্ষেত্রফলের অনুপাতকে বলছে ক্ষেত্রমান বিশিষ্ট স্কেল বা এরিয়া স্কেল। আরেকটি রয়েছে যে প্রধান স্কেল বা প্রিন্সিপাল স্কেল, অর্থাৎ সৃজনী ভূগোলকের যে স্কেল অনুযায়ী মানচিত্র অভিক্ষেপ আঁকা হয়। এখানে বাঁকা আছে, এটা ভুল আছে, এটা আঁকা হয়। তারপরে এটা হচ্ছে যে প্রকৃত স্কেল বা অ্যাকচুয়াল স্কেল, অর্থাৎ মানচিত্র অভিক্ষেপ অঙ্কনকালে সৃজনী ভূগোলকের স্কেলের বিচ্যুতি ঘটে। মানচিত্র অভিক্ষেপের বিভিন্ন বিন্দুতে বিচ্যুতি ঘটে মানচিত্র অভিক্ষেপের বিভিন্ন বিন্দুতে যে স্কেল বজায় থাকে তাকেই কিন্তু প্রকৃত স্কেল বা অ্যাকচুয়াল স্কেল বলে। ইহা দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে অক্ষরেখা বরাবর স্কেল বা ট্যানজেন্সিয়াল স্কেল, আর একটা দ্রাঘিমা রেখা বরাবর স্কেল বা রেডিয়াল স্কেল। আর একটা স্কেল ফ্যাক্টর বলে একটা বিষয় আছে মানচিত্র অভিক্ষেপে, সেটা হচ্ছে যে প্রধান স্কেল ও প্রকৃত স্কেলের অনুপাতকে এই স্কেল ফ্যাক্টর বলে, এবং এটা প্রকাশ করা হয় এইভাবে, অর্থাৎ SF অর্থাৎ স্কেল ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ডিনোমিনেটর অফ প্রিন্সিপাল স্কেল ডিভাইডেড বাই ডিনোমিনেটর অফ অ্যাকচুয়াল স্কেল। তো এটা হচ্ছে মানচিত্র অভিক্ষেপের বিভিন্ন রকম স্কেল। এরপরেতে মানচিত্র অভিক্ষেপের একটি গুরুত্বপূর্ণ যে পার্ট রয়েছে সেটা হচ্ছে মানচিত্র অভিক্ষেপের ধর্ম, প্রপার্টিজ অফ ম্যাপ প্রজেকশন। তো চারটে প্রধান ধর্ম আছে মানচিত্র অভিক্ষেপের। একটা হচ্ছে শেপ, একটা এরিয়া, আর একটা ডিস্টেন্স, আর ডাইরেকশন, অর্থাৎ আকৃতি, ক্ষেত্রফল, দূরত্ব আর দিক। এই চারটে প্রধান ধর্ম মানচিত্র অভিক্ষেপের। কিন্তু এই ধর্মের দুটো সীমাবদ্ধতাও আছে। সেটা হচ্ছে কি না, প্রথম যে সীমাবদ্ধতা, যে কোনো মানচিত্র অভিক্ষেপে একসঙ্গে দুটির বেশি ধর্ম বজায় রাখা সম্ভব হয় না। অর্থাৎ এখানে যে চারটে ধর্মর কথা এখানে বলা হয়েছে মানচিত্র অভিক্ষেপ গঠনকালে, এই চারটের মধ্যে দুটো ধর্ম হচ্ছে বজায় রাখা সম্ভব, বাকি দুটো হয় না। আর দ্বিতীয় যে সীমাবদ্ধতা রয়েছে সেটা হচ্ছে যে কোনো অভিক্ষেপে আকৃতি ও ক্ষেত্রফল একই সঙ্গে বজায় রাখা যায় না। অর্থাৎ এই যে আকৃতি এবং ক্ষেত্রফল বলে যে দুটো গুরুত্বপূর্ণ ধর্ম রয়েছে, এই দুটোকে একসঙ্গে কোনোভাবেই বজায় রাখা যায় না। নয় আকৃতি বজায় থাকবে, আর না হলে ক্ষেত্রফল বজায় থাকবে, দুটোর যে কোনো একটি বজায় থাকবে। এরপরেতে আমরা জানবো যে মানচিত্র অভিক্ষেপের শ্রেণীবিভাগ। তো মানচিত্র অভিক্ষেপকে তিনটে প্রধান বেসিসের ওপরেতে শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। তো প্রথমটা হচ্ছে প্ল্যান অফ প্রজেকশন। এই অনুযায়ী তিন রকম মানচিত্র অভিক্ষেপ হয়ে থাকে: প্ল্যানার প্রজেকশন, কনিক্যাল প্রজেকশন, সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। আর একটা বেসিস রয়েছে মেথড অফ কনস্ট্রাকশন অফ প্রজেকশন। সেই অনুযায়ী চার রকমভাবে পার্সপেক্টিভ প্রজেকশন, সেমি পার্সপেক্টিভ প্রজেকশন, নন পার্সপেক্টিভ প্রজেকশন আর কনভেনশনাল প্রজেকশন। আর আরেকটা বেসিস যেটা রয়েছে সেটা হচ্ছে 3 নম্বর, যেটা হচ্ছে প্রিজার্ভেশন অফ প্রপার্টিস ধর্ম অনুযায়ী। অর্থাৎ এখানে চার রকম: ইকুয়াল এরিয়া প্রজেকশন, অর্থোমরফিক প্রজেকশন, আর অ্যাজিমুথাল প্রজেকশন, আর ইকুইডিস্টেন্স প্রজেকশন। তো এই যে প্রজেকশনগুলো আছে এগুলো সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নেব যে কোনটা কি বা কাকে বলে। প্রথমে আসি হচ্ছে অভিক্ষেপ তল অনুসারে মানচিত্র অভিক্ষেপের প্রকারভেদ, অর্থাৎ প্ল্যান অফ প্রজেকশন অনুযায়ী মানচিত্র অভিক্ষেপ যে তিন রকমভাবে বিভক্ত সেইটা। একটা হচ্ছে সমতলিক অভিক্ষেপ বা প্ল্যানার প্রজেকশন। কাকে বলে না, সৃজনী ভূগোলকের একটি বিন্দুতে যখন কোনো সমতল পৃষ্ঠকে স্পর্শক রূপে কল্পনা করা হয় এবং সেই মতো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাকে ওই তলের উপর স্থানান্তরের মাধ্যমে অভিক্ষেপ গঠন করা হয়, তখন তাকে প্ল্যানার অভিক্ষেপ বলে। দ্বিতীয় হচ্ছে সাংখ্য অভিক্ষেপ বা কনিক্যাল প্রজেকশন। এটা কাকে বলে না, যখন শঙ্কুপৃষ্ঠ সৃজনী ভূগোলকের একটি অথবা দুটি অক্ষরেখাকে স্পর্শক রূপে বেষ্টন করে থাকে এবং ওই তলে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলি স্থানান্তরিত হয়ে যে অভিক্ষেপ গঠন করে তাকে সাংখ্য অভিক্ষেপ বলে। 3 নম্বর হচ্ছে বেলন অভিক্ষেপ বা সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। এটা হচ্ছে যে সৃজনী ভূগোলককে বেলন
পৃষ্ঠের সঙ্গে স্পর্শ করিয়ে বা ছেদ ঘটিয়ে বেলনতলে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলিকে স্থানান্তর করা হয়। এইভাবে গঠিত অভিক্ষেপকে বেলন অভিক্ষেপ বলে। এরপরে আসি হচ্ছে অভিক্ষেপ নির্মাণের পদ্ধতি অনুসারে, অর্থাৎ কনস্ট্রাকশন অফ প্রজেকশন, মানে প্রজেকশন নির্মাণের পদ্ধতি অনুসারে মানচিত্র অভিক্ষেপের প্রকারভেদ। এখানে 4 রকম। একটা হচ্ছে দৃশ্যানুক অভিক্ষেপ বা পার্সপেক্টিভ প্রজেকশন। এটা হচ্ছে কি না, একটি নির্দিষ্ট উৎসবিন্দু থেকে আলোর রশ্মি বিচ্ছুরণের ফলে কোনো তলের উপর স্বচ্ছ ভূগোলকের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালিকা প্রতিস্থাপিত হয়ে যে অভিক্ষেপ গঠন করে তাকে দৃশ্যানুক অভিক্ষেপ বা পার্সপেক্টিভ প্রজেকশন বলে। তারপরেতে 2 নম্বর হচ্ছে প্রায় দৃশ্যানুক অভিক্ষেপ বা সেমি পার্সপেক্টিভ প্রজেকশন। না কোনো নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য যখন অক্ষরেখাগুলোকে আলোর উৎসের মাধ্যমে আর দ্রাঘিমা রেখাগুলোকে গাণিতিকভাবে কোনো তলের উপর প্রতিস্থাপিত করে অভিক্ষেপ গঠন করা হয়, তখন তাকে প্রায় দৃশ্যানুক অভিক্ষেপ বলে। মানে 50-50, আলোর সাহায্য নেওয়া হবে এবং গাণিতিকভাবেও করা হবে। 3 নম্বর হচ্ছে অদৃশ্যানুক অভিক্ষেপ বা নন পার্সপেক্টিভ প্রজেকশন। এটা হচ্ছে যে নির্দিষ্ট কিছু ঈপ্সিত উদ্দেশ্য পূরণে সক্ষম এমন একটি সুনির্দিষ্ট নীতি অনুযায়ী আলোর যে কোনো উৎস ছাড়াই যখন কোনো অভিক্ষেপ তলের উপর গ্রাটিকিউল আঁকা হয় তখন তাকে অদৃশ্যানুক অভিক্ষেপ বলে। অর্থাৎ এই ধরনের মানচিত্র অভিক্ষেপেতে কোনো রকম আলোর ব্যবহার করা হয় না, সম্পূর্ণ গাণিতিকভাবে এটা আঁকা হয়ে থাকে, মানে গঠন করা হয়ে থাকে। তারপরে যে প্রচলিত অভিক্ষেপ বা কনভেনশনাল প্রজেকশন, নির্দিষ্ট উদ্দেশ্য পূরণে আলোর উৎস ও বিকাশযোগ্য তল ছাড়াই পুরোপুরি গাণিতিক পদ্ধতি অনুসরণ করে গ্রাটিকুল আঁকা হলে তাকে প্রচলিত অভিক্ষেপ বলা হয়। এরপরে হচ্ছে মানচিত্র অভিক্ষেপের ধর্ম অনুসারে মানচিত্র অভিক্ষেপের প্রকারভেদ। তো এটা 4 রকমভাবে হয়, চারটে আছে। প্রথমটা হচ্ছে সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ বা ইকুয়াল এরিয়া প্রজেকশন। কাকে বলে না, যে অভিক্ষেপে একটি নির্দিষ্ট অংশে ক্ষেত্রফল সবসময় সৃজনী ভূগোলকের ওই একই অংশের ক্ষেত্রফলের সমান, তাকে সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ বলে। অর্থাৎ যে অভিক্ষেপটা গঠন করা হবে তার একটি নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল যা হবে সৃজনী ভূগোলকের উপরেও সেই ওই একই অংশের ক্ষেত্রফলের সমান হবে, মানে দুটো ক্ষেত্রফল একই হবে, তখন তাকে ইকুয়াল এরিয়া প্রজেকশন বলা হচ্ছে। তারপর সমাকৃতি অভিক্ষেপ বা অর্থমরফিক প্রজেকশন। না যে অভিক্ষেপে কোনো একটি অতি ক্ষুদ্র অংশের আকৃতি সৃজনী ভূগোলকের ওই একই অংশের আকৃতির সঙ্গে সঠিকভাবে তুলনীয় তাকে সমাকৃতি অভিক্ষেপ বলে। 3 নম্বর হচ্ছে দিকদর্শীয় অভিক্ষেপ বা অ্যাজিমুথাল প্রজেকশন। এটা হচ্ছে কি না, যে অভিক্ষেপের কেন্দ্রে যে কোনো সরল রেখা ও নির্দেশকারী দ্রাঘিমা রেখার মধ্যে উৎপন্ন কোণ এবং সৃজনী ভূগোলকের অনুরূপ মহাবৃত্ত ও দ্রাঘিমা রেখার মধ্যে উৎপন্ন কোণের পরিমাণ যথার্থ এক থাকে তাকে দিকদর্শীয় অভিক্ষেপ বলে। আর 4 নম্বর হচ্ছে সমদূরবর্তী অভিক্ষেপ বা ইকুইডিস্ট্যান্ট প্রজেকশন। এটা কাকে বলে না, যে অভিক্ষেপে একটি অথবা দুটি বিন্দু থেকে সব দিকের দূরত্ব সৃজনী ভূগোলকের উপর অনুরূপ দূরত্বের সঙ্গে সর্বদা সমান হয় তাকে সমদূরবর্তী অভিক্ষেপ বলে। এরপরে সবার শেষে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মানচিত্র অভিক্ষেপের প্রয়োগ, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ম্যাপ প্রজেকশন। ম্যাপ প্রজেকশনকে কোন কোন জায়গাতে আমরা ব্যবহার করি বা প্রয়োগ করে থাকি। প্রথমত হচ্ছে পৃথিবীর গোলাকার পৃষ্ঠকে সমতল মানচিত্রে রূপান্তর। এখানে কি করা হয় না, মানচিত্র প্রকল্পন ব্যবহার করে পৃথিবীর ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো একটি সমতল মানচিত্রে সহজে উপস্থাপন করা সম্ভব। অর্থাৎ ভূগোলে মানচিত্র অঙ্কন করতে গেলে মানচিত্র অভিক্ষেপের সাহায্যেই সেটাকে অঙ্কন করতে হয়। অর্থাৎ যে কোনো রকম মানচিত্র অঙ্কন করার সময়তে কিন্তু এই মানচিত্র অভিক্ষেপের সাহায্যেই সেটা করতে হবে, নাহলে কিন্তু সঠিক দিক বুঝতে পারা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে ভৌগোলিক গবেষণা ও বিশ্লেষণের ক্ষেত্রে, অর্থাৎ ভূমি ব্যবহার, জলবায়ুর পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদ বিশ্লেষণে যে মানচিত্র প্রকল্পন অপরিহার্য। অর্থাৎ ভৌগোলিক বিভিন্ন গবেষণার কাজে এই মানচিত্র মানচিত্র হচ্ছে একটা অন্যতম হাতিয়ার বা টুলস, যেটাকে ব্যবহার করে বিভিন্ন রকম ভৌগোলিক তথ্য পাওয়া যায়। তো সেই মানচিত্র অঙ্কন করতে গেলে মানচিত্র অভিক্ষেপ তো লাগবেই। তো সেটা দূরত্ব ও দিক নির্ধারণ তৃতীয়, অর্থাৎ নেভিগেশন এবং পরিবহন পরিকল্পনার জন্য সঠিক দূরত্ব ও দিক নির্ধারণে সাহায্য করে। অর্থাৎ মানচিত্র দেখে সঠিক দিক
এবং মানচিত্রে যে স্কেল দেওয়া থাকে সেই স্কেল দেখে সঠিক দূরত্ব অর্থাৎ সঠিক দিক এবং দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে মানচিত্র অভিক্ষেপ এবং তার সঙ্গে সঙ্গে মানচিত্র যে স্কেল, এই দুটো জিনিস কিন্তু অপরিহার্য, এখানে তো প্রয়োগ করা হয়ে থাকে। আর রাজনৈতিক ও প্রশাসনিক সীমানা প্রদর্শনের ক্ষেত্রে দেশ, রাজ্য বা শহরের সীমানা সঠিকভাবে উপস্থাপনেতে এই মানচিত্র অভিক্ষেপকে ব্যবহার করা হয়ে থাকে। আর সব শেষেতে হচ্ছে যে সামরিক কৌশলগত পরিকল্পনা, সামরিক মানচিত্র সঠিক দিক, দূরত্ব এবং ভূখণ্ডের বৈশিষ্ট্য প্রদর্শন করে, অর্থাৎ বিভিন্ন দেশের যে সামরিক বিভাগ রয়েছে সেখানেতে এই মানচিত্র, ভৌগোলিক মানচিত্র তো ব্যবহার করা হয় এবং যেখানেতে যে কোনো বিষয়ের সঠিক দিক বা দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে এই মানচিত্র অভিক্ষেপের প্রয়োগ ঘটিয়ে থাকা প্রয়োগ করা হয়ে থাকে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।